হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক এসএসসি জীববিজ্ঞান পরীক্ষার জন্য সাজেশন। তো আমরা কথা না বলে শুরু করি। আমি প্রথমে এখানে একটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে চিত্রগুলো বা ফিগারগুলো আমাদের প্র্যাকটিস করাই লাগবে, সেই ফিগারগুলোকে আমি এখানে উপস্থাপন করেছি। তোমরা চাইলে একটা এসএস নিতে পারো যে এই ফিগারগুলো আমরা না পড়ে এক্সাম দিতে যাবো। ওকে, এই ফিগারগুলো আমাদের পড়াই লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এবং স্নায়ু টিস্যুর যে নিউরন, যেটা এই কয়েকটা জিনিস প্র্যাকটিস না করে আমরা এক্সাম দিতে যাবো না। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে ভাইয়া আমরা মাইটোসিসের যে ধাপগুলো আছে, 5টা ধাপ। ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে লম্বচ্ছেদ এবং যে রক্তের যে গতিপথ। অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে দুইটা জিনিস, বৃক্ষের গঠন, নেফ্রনের গঠন। আর 12 অধ্যায়ের ক্ষেত্রে ক্রোমোজোম আর ডিএনএ এর দুইটা গঠন আছে, একটা হলো ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। আমরা ডিএনএ এর ভৌত গঠনটা জানলেই হবে। আর 11 অধ্যায়ে নিষেক এবং পরাগায়নের যে ফিগারটা আছে, একটা ফিগার, সেই ফিগারটা প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে। তাহলে আগে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার জিনিসটা একটু আলোচনা করলে সুবিধা হবে। প্রথমে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি জানবো? দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে টপিক গুলো পড়া লাগবে সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা জীবকোষ ও টিস্যু। তো আমাদেরকে প্রথমে ঝিল্লি যুক্ত যে অঙ্গাণু এবং ঝিল্লি বিহীন যে অঙ্গাণু, সেগুলোই একটু জেনে নেওয়া লাগবে এবং এগুলো এমসিকিউ আসতে পারে। আর এরপরে যে কাজটা করতে হবে, যে তিনটা অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এই তিনটা জিনিসের আমরা এ টু জেড ভালোভাবে পড়াশোনা করব। আর খ নম্বরে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বা কোষের পাওয়ার হাউস বলা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে পড়ে নিতে হবে। আর ফিগার প্র্যাকটিস করা লাগবে। আর এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সরল টিস্যু এবং কি আছে জটিল টিস্যু। এই অনেক সময় জটিল টিস্যুর যে জাইলেম ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম কিন্তু আমাদের কাজ আসতে পারে। তো জাইলেম ফ্লোয়েমের কাজগুলো এক কথায় আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে? জাইলেম মানে জল, ফ্লোয়েম মানে কি খাদ্য পরিবহনের সাথে জড়িত। জাইলেম মানে পানি পরিবহন, ফ্লোয়েম মানে খাবার পরিবহন। আর সরল টিস্যুর ক্ষেত্রে তিন রকম আছে, প্যারেনকাইমা, প্যাসকেল দ্বারা মনে রাখা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এগুলো জাস্ট একটু জানলে হবে, এগুলো খুব একটা ডিটেলসে পড়ার দরকার নেই। জাস্ট আমরা এই তিনটা জিনিস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এখান থেকে জটিল টিস্যুর কাজগুলো দেখতে পাই। আর এরপরে আমাদের চার ধরনের টিস্যু আছে। কি কি? পেশি টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু এবং নিউরাল টিস্যু বা স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যুর নিউরনটা আমাদের ফিগার আঁকা শিখতে হবে। নিউরন নিউরনের আমরা ফিগার আছে একটা, সেই ফিগারটা আঁকা শিখবো। এইভাবে যে নিউরনের ফিগারটা আছে, আমি এখন দেখাচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নিতে পারবা। এই নিউরনের ফিগারটা আঁকা শিখবা। তাহলে আমার দ্বিতীয় অধ্যায়ের এই কয়েকটা টপিক, এই কয়েকটা পড়লে আমার হচ্ছে।
এরপরে আমরা আসি তৃতীয় অধ্যায়, তাই তো? তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় খুব সিম্পল, ছোট্ট একটা অধ্যায়। এখান থেকে আমরা পড়বো মাইটোসিসের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো পড়বো, মেইনলি 3, 4, 5, মানে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই তিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনজনের আমাদের ফিগার প্র্যাকটিস করা লাগবে এবং আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে কার কোন ধাপে কি পরিবর্তন হয়। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, যে ক্রোমোজোম গুলো কোন ধাপে সবচেয়ে খাটো ও মোটা হয়, অ্যান্সার কি? মেটাফেজ। VLJI আকার ধারণ করে, অ্যানাফেজ। এরকম যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো জেনে নিতে হবে এবং কি করতে হবে, ফিগার প্র্যাকটিস করা লাগবে, তাহলে আমাদের হচ্ছে। আর ঘ নম্বরের জন্য, ঘ নম্বর, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিসের গুরুত্ব, এই দুইটা টপিক তুমি পড়বা ঘ নম্বরের জন্য। সাথে আরেকটা জিনিস জানতে হবে, যে আমাদের মাইটোসিস যখন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, মাইটোসিস যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমাদের একটা খুব বিখ্যাত রোগ হয় যাকে বলা হয় টিউমার। টিউমার, এই টিউমারটা আমাদেরকে জানতে হবে। তো মাইটোসিসের গুরুত্ব এবং মায়োসিসের গুরুত্ব 1 মিনিটেই মনে রাখতে পারবা। আমি ডেসক্রিপশনে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখলে তুমি মাইটোসিসের গুরুত্ব এবং মায়োসিসের গুরুত্ব খুব ইজিলি লিখে আসতে পারবা। সো নো প্যারা, কোনো টেনশন নাই, জাস্ট আমার সাথে থাকো। দ্বিতীয় অধ্যায় শেষ। আর ঘ নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায়ের আরেকটা জিনিস জানবো, মাইটোসিস এই কি বলা হয় তোমরা সবাই জানো, সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন এটা তোমরা জানবা। আর মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এটা একটু পড়ে নিবা, এটা আমাদের খ নম্বরের জন্য। এরপরে আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের সালোক সংশ্লেষণ এর বিক্রিয়া জানা লাগবে এবং সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় আছে তোমরা জানো, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায় কে বলা হয় ফটোফসফোরাইজেশন, আলোক পর্যায়টি জানবা। আর এরপরে যেটা অবশ্যই জানবা, যে আলোক নিরপেক্ষ পর্যায়, এখানে C3 এবং C4 দুইটা উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদ দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এবং C3 ও C4 এর যে উদাহরণ, আমি ডেসক্রিপশনে একটা তোমাকে ভিডিওর লিংক দেবো, সেই ভিডিওটা তুমি যদি দেখে নাও তাহলে তোমার C3 এবং C4 উদ্ভিদ কে কে এটা অবশ্যই মনে থাকবে, ইনশাল্লাহ তুমি সেটা দেখে নিতে পারো। এবং C3 এবং C4 এর মধ্যে মানে কেলভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র এর মধ্যে পার্থক্যটা জানতে হবে। আর চতুর্থ অধ্যায় থেকে আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে শোষণ। শোষণ পড়া লাগবে আমাদের, শোষণ, শোষণের যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস জানবা। আর আরেকটা কাজ করবা, অবাধ শোষণ। শোষণ দুই রকম, সবাত, অবাধ।
মানে অ্যারোবিক অ্যানারোবিক। এই অবাধ শোষণ এর গুরুত্ব জানতে হবে। তুমি যদি এই কয়েকটা জিনিস পড়ো, জাস্ট এই কয়েকটা, তাহলে তোমার চতুর্থ অধ্যায়ে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। আর তুমি খ নম্বরের জন্য একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে এটিপি কে জৈব মুদ্রা কেন বলা হয়? এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলার কারণ কি? জাস্ট এই হচ্ছে চতুর্থ। এবার আমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়, এই অধ্যায় থেকে আমাদেরকে প্রথমে জানতে হবে বিএমআই ও বিএমআর। বিএমআই তো ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, একটাই সূত্র, দেহের ওজন কেজি আর উচ্চতা মিটার স্কোয়ার। আর বিএমআর এর জন্য সূত্রটা মেল ফিমেলের জন্য আলাদা। এই মেল ফিমেলের জন্য যে আলাদা সূত্র, সেটা একটু মনে রাখতে হবে। এখান থেকে আমাদের ম্যাথ কিন্তু আসে, তো ক্যালকুলেটর তোমরা অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবে। আর সেকেন্ডলি তোমরা যে জিনিসটা জানবা, তাহলে এক নম্বর হচ্ছে বিএমআই ও বিএমআর। দুই নম্বরে জানবা যে কোথায় কোন খাদ্য পরিপাক হয়। আমাদের পরিপাক শুরু হয় মুখ থেকে, শেষ হয় ক্ষুদ্রান্তে গিয়ে। তাহলে মুখে শুধু শর্করা, এনজাইম গুলোর নাম জানবা। মুখের পর পাকস্থলী, পথে পাকস্থলী, পথে প্রোটিন, পাকস্থলীতে প্রোটিন ছাড়া আর অন্য কিছু পরিপাক হয় না। তোমাদের শ্রেণীতে এতটুকু মনে রাখো। আর ক্ষুদ্রান্তে গিয়ে ক্ষুদ্রান্তে অনেক ধরনের রস বডিতে ক্রিয়াশীল হয়। তাই ক্ষুদ্রান্তে 3 ধরনের খাদ্যই পরিপাক হয়: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এনজাইম গুলোর নাম জানবা, কোন কোন এনজাইম, কোন কোন রস কার্যকৃত হয়। 3 ধরনের রস ক্ষুদ্রান্তে উন্মুক্ত হয়। 3 ধরনের রস কি কি? একটা হলো অগ্ন্যাশয়িক রস, যেটা অগ্ন্যাশয় থেকে আসে। অন্তর থেকে আসে আন্তরিক রস। আর পিত্ত থেকে মানে যকৃৎ থেকে আসে পিত্তরস। একটা প্রশ্ন তোমরা ভুল করবা অনেকেই, যে যকৃতের মানে পিত্তের নিঃসরণ পিত্তরস নাকি যকৃতের নিঃসরণ পিত্তরস। দেখো, পিত্তধ্বনি কিন্তু পিত্তরসকে জমা করা ছাড়া আর কিছুই কাজ করে না। তাহলে পিত্তরস কার ক্ষরণ? যকৃতের। এটা যেন না ভুল হয়। তাহলে বিএমআই বিএমআর কোথায় কোন খাদ্য পরিপাক হয় এটা জানবো। আর 3 নম্বরে জানবো গ্রন্থি সমূহ। 5টা গ্রন্থি আছে: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, আন্তরিক গ্রন্থি আর গ্যাস্ট্রিক গ্রন্থি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লালা গ্রন্থি। লালা গ্রন্থি 3 জোড়া বা 6টি, বই জেনে নিবা। যকৃৎ, যকৃৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অগ্ন্যাশয়, তোমরা জানো অগ্ন্যাশয় 4টা হরমোন 4টা সেল থেকে ক্ষরিত হয়: গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা আমরা একটু জেনে নেব। তাহলে এর বাইরে 5 অধ্যায় থেকে আর তেমন পড়ার কিছুই নাই। তুমি এইগুলো পড়লেই, এক হচ্ছে কোথায় কোন খাদ্য পরিপাক, বিএমআই বিএমআর এর ম্যাথ, 3 নম্বরে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর কাজ। ইনশাল্লাহ এতটুকু পড়লেই তুমি লিখতে পারো।
এইবার আসো আরো মহা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কি বলতো? রক্ত। ষষ্ঠ অধ্যায়। প্রথমে তুমি পড়বা হৃৎপিণ্ড, দ্বিতীয়ত তুমি পড়বা হৃৎপিণ্ড এর এ টু জেড তুমি পড়বা, যেমন রক্ত প্রবাহ বা রক্তের গতিপথ, এবং অবশ্যই কি পড়তে ভুলবা না, চিত্র, চিহ্নিত চিত্র, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অবশ্যই পড়তে। 2 নম্বরে পড়বা রক্ত, রক্তের উপাদান, রক্ত এবং রক্তের উপাদান। আমরা জানি রক্তের উপাদান দুইটা, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। এদের ডিটেলস আমাদের পড়তে হবে। এবং রক্তকণিকা এর কাজ করতে হবে, যেমন আরবিসি, আরবিসির কাজ জানতে হবে, ডাব্লিউবিসি এর কাজ জানতে হবে, আর প্লেটলেট এর কাজ জানতে হবে। তিনজনের কাজ আলাদাভাবে একটু কষ্ট করে জানতে হবে। আর ষষ্ঠ অধ্যায়ে আরেকটা জিনিস আছে, এই গেল প্রাণী, এই গেল প্রাণী। উদ্ভিদ থেকে তুমি পড়বা প্রসেদন একটি প্রয়োজনীয় অমঙ্গল, বা এই নেসেসারি ইভিল। বিজ্ঞানী কার্টিস এই উক্তিটা প্রদান করেন। কেন বলা হয় এটা আমরা একটু জেনে নিই। এই আমাদের মোটামুটি 6 অধ্যায় থেকে এইগুলো পড়লেই enough। আচ্ছা, তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাইয়া রোগ নিয়ে কোনো আলোচনা করছে না কেন। দেখো, আমি তোমাকে বলবো যে তুমি রোগ থেকে যদি কোনো প্রশ্ন পড়ে, তো একটা বা দুইটা ছাড়া তুমি রোগ রিলেটেড কোনো প্রশ্নের অ্যান্সার করবে না। কারণ কি? এর কারণ হচ্ছে যে দেখো, এই রোগগুলো থেকে অ্যান্সার করলে না পরীক্ষায় মার্কটা একটু কমে যায়। তো তুমি কি চাও যে মার্ক কমুক? নেভার। এবং তুমি, এটা আমি তোমাকে আবারও বলছি, আমি যেভাবে পড়ে 93 পেয়েছি খুব অল্প সময়ে, তুমি প্রত্যেকটা কোশ্চেনে ফিগার চাইলে তো ফিগার অবশ্যই দেবা, আর যে সকল কোশ্চেনে ফিগার চাইবে না তবুও ফিগার দেবা। কোথাও যদি ফিগারের দরকার না পড়ে তুমি তবুও চেষ্টা করবা ফিগার দেওয়ার। ঠিক আছে? এই হচ্ছে একটা মেন বিষয়। কেউ যদি এত বড় লিখে 3 পৃষ্ঠা লিখে কোনো ফিগার না দেয়, আর তুমি যদি অর্ধেক লিখো, একটা খাতার অর্ধেক লিখো আর ফিগার দাও, তো সে 3-এ 2 পেলে তুমি 3-এ 3ই পাবো। তাহলে ফিগার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় বৃক্ক বা কিডনি। আমাদের কি কিডনির চিত্র, নেফ্রনের চিত্র, এবং বৃক্কে পাথর বা রেনাল স্টোন ও চিকিৎসা। তোমরা জানো চিকিৎসার নাম ডায়ালাইসিস। এই ডায়ালাইসিস তোমরা একটু পড়িও, সুন্দরভাবে পড়বা, কিছুই না, জাস্ট রক্ত বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং ডায়ালাইসিসের ফিগার, কিডনির ফিগার, নেফ্রনের ফিগার। এই 3টা ফিগার তোমাকে অবশ্যই অ্যান্সার করা লাগবেই। এই 3টা তোমাকে অবশ্যই ফিগার প্র্যাকটিস করাই লাগবে। অষ্টম অধ্যায়ে এই 3টে কোশ্চেন, কোশ্চেন, ব্রড হেডিং, গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য আমাদের এই 3টাই কোশ্চেন।
এবার আমরা চলে যাচ্ছি 11 অধ্যায়। আচ্ছা ভাইয়া, 11 অধ্যায় থেকে কি পড়বো, তাই তো? 11 অধ্যায়ে আপনারা যে জিনিসটা পড়বেন সেটা হলো, 11 অধ্যায়ে প্রাণী একটা টপিক, উদ্ভিদ একটা টপিক। এখানে পড়বেন স্বপরাগায়ন, পরপরাগায়ন, সুবিধা অসুবিধা। স্বপরাগায়ন ও পরপরাগায়নের সুবিধা অসুবিধা। নিষেক পড়তে হবে, নিষেক, জিনিষেক। নিষেক, জিনিষেক। এই 11 অধ্যায় থেকে আরেকটা টপিক আছে যেটা বেশ ইম্পর্টেন্ট, তুমি চাইলে দেখতে পারো। সে টপিক হলো আদর্শ ফুলের গঠন কয়টা, তোমরা সবাই জানো, 5টা। তাহলে আদর্শ ফুলের গঠন তোমরা জানতে পারো, এটা লেস ইম্পর্টেন্ট। 11 অধ্যায় থেকে তুমি যদি এই কয়েকটা জিনিস জানো, তাহলে আর ইনশাল্লাহ তুমি পিছপা হবে। এই নিষেক আর দিনিষেক, ফিগার, ফিগার অবশ্যই জানতে হবে। বারো অধ্যায়, 12 অধ্যায়ে ডিএনএ যে ভৌত গঠন, ডিএনএ এর ভৌত গঠন, সেক্স লিঙ্কড ডিসঅর্ডারস। একটা হলো বর্ণান্ধতা, আরেকটা হলো থ্যালাসেমিয়া। এই বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া এগুলো আমাদেরকে জানতে হবে। এবং বর্ণান্ধতার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম উদ্দীপক দেওয়া থাকে, যে পিতা বাহক, মাতা সুস্থ। তাহলে বাচ্চা কাচ্চাদের কি অবস্থা? তো বা এমনও হতে পারে পিতা সুস্থ, মাতা অসুস্থ, বাচ্চা কাচ্চা কি হবে? তো এই ক্ষেত্রে আমাদেরকে ফ্লোচার্ট যে করতে হয়, আমি তোমাদেরকে এগুলো অ্যান্সার করার জন্য একটাই কথা বলবো, তাহলে তোমরা সব ক্লিয়ার হবে। তোমরা সকলেই জানো, তোমরা সকলে একটা জিনিস জানো, আমি শিওর, যে পিতা, পিতার ক্ষেত্রে এক্স এবং এক্স ক্রোমোজোম এমন থাকে, তাই না? সরি, এক্স এবং ওয়াই। আর মাতার ক্ষেত্রে এক্স এক্স। তো এখান থেকে একটা জিনিস বলা যায়, যে যদি এগুলো সব এক্স লিঙ্ক ডিসঅর্ডার, বুঝছো? এক্স লিঙ্ক। তো যদি কখনো এই এক্স এর এক্স যদি আক্রান্ত হয়, তো তোমরা মনে রাখবা সে অসুস্থ। তো দেখো, ছেলেদের তো একটা এক্স, তো তার যদি একটা এক্স এর উপর যদি ইন্ডিকেটর দেওয়া থাকে, তাহলে বুঝবা যে সে অসুস্থ। মানে তুমি মনে রাখবা একটাই কথা, ছেলেদের বাহক হওয়ার কোনো সুযোগ নেই। কি মনে রাখবা? তুমি একটাই শব্দ মনে রাখবা, যে এক্স লিঙ্ক ডিসঅর্ডারের, এক্স লিঙ্ক ডিসঅর্ডার ছেলেদের বাহক, ছেলেরা বাহক হবে না। তাহলে কি হবে? হয় সুস্থ হবে, না হয় অসুস্থ হবে।
ছেলেদের বাবা হওয়ার কোনো চান্স থাকে না। আর মেয়েরা তাহলে ছেলেদের দুইটা কন্ডিশন, হয় সুস্থ অথবা আক্রান্ত। আর মেয়েরা হতে পারে কি, মেয়েরা সুস্থ, অসুস্থ অথবা বাহক। একটু মনে রাখবো। তাহলে আমি কি কি অধ্যায় তোমাদের পড়তে বললাম বলো তো? আমি তোমাদের সিকিউ এর জন্য কোন কোন অধ্যায় বললাম? 2 অধ্যায়, 3 অধ্যায়, 4, 5, 6, 8, 11, 12। যদি তুমি এই কয়েকটা অধ্যায় পড়ো, ইনশাল্লাহ তোমার সিকিউ এর কোনো প্রবলেম হবে না, তুমি 100% অ্যান্সার করতে পারবা। কিন্তু ভাইয়া একটা ঝামেলা আছে, শুধু তুমি পারবা গ নম্বর আর ঘ নম্বর। তাহলে ক নম্বর আর ঘ নম্বর আমাকে কি ভালো লাগবে? ক নম্বর আর ঘ নম্বর এগুলো অ্যান্সার করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের একটু ডিটেলসে আমাদের জানা লাগবে। আমরা যদি একটু ডিটেলসে জানতে পারি, প্রত্যেকটা প্রশ্ন অনুধাবনমূলক যে প্রশ্ন সেগুলো পড়তে পারি, তাহলে আমাদের ক নম্বর এবং খ নম্বরও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো একদম প্যারা নেই, তোমরা জাস্ট এগুলোই পড়ো আর প্রত্যেকটা কোশ্চেনের ফিগার দাও, তাহলে তোমরা শেষ মুহূর্তে পড়েও ইনশাল্লাহ আমি যেভাবে 93 নম্বর পেয়েছিলাম তোমরা সকলেই পাবো ইনশাল্লাহ। আর আরেকটা কাজ করো তোমরা, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় আছে না, প্রথম অধ্যায়ের বিভিন্ন যে বৈজ্ঞানিক নাম, সেই বৈজ্ঞানিক নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। কাঁঠাল, চড়ুই পাখি, ম্যাঙ্গো বা আম, ধান, জবা ফুল, শাপলা ফুল, গম, এরকম যে নাম আছে সেই বৈজ্ঞানিক নাম একটু কষ্ট করে মনে রাখবা। আর আরেকটা কাজ করবা, নামকরণের যে পদ্ধতি, নামকরণের যে পদ্ধতি, নামকরণের পদ্ধতি মানে বুঝছো? এটা একটু তোমরা মাথায় রাখবা। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। মানে কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। দেখো, একটা সুন্দর নাম তোমাকে যদি আমি বলি যে হোমো স্যাপিয়েন্স, এই হোমো স্যাপিয়েন্স এর নামকরণ পদ্ধতি লিখো, তাহলে তুমি এই কিংডম, ফাইলাম, ক্লাস এভাবে জাস্ট এই হোমো স্যাপিয়েন্সটা লিখে ফেলতে পারবো। আমি তোমাকে একটু সহজ করার জন্য এই সিরিয়ালটার জন্য বললাম। আর এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য তুমি ওভারঅল বিভিন্ন দাগানো বইয়ের পিডিএফ পাওয়া যায়, সেই দাগানো বইয়ের পিডিএফ গুলো যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি যে তুমি খুব ভালো একটা মার্ক বায়োলজিতে ক্যারি করতে পারবো। আর আরেকটা কাজ তো করবাই করবা, সেটা হচ্ছে যে গ নম্বর আর ঘ নম্বরের ফিগারের যে বিষয়টা, এখানে খুব সতর্ক থাকতে হবে তোমাকে। এবং হাতের লেখা তোমাকে অবশ্যই মাস্ট একটু স্পেস দেওয়া লাগবে। একটা কোশ্চেন লেখার পর আরেকটা কোশ্চেনে অবশ্যই স্পেস দেবা, যেন লেখা দেখা মাত্রই টিচারের মন ভরে যায়। তো এক্সামের জন্য তোমাদের অনেক শুভকামনা রইল। তোমাদের 6 তারিখে যে এক্সাম, সেই এক্সামের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে সকল রিটেন পরীক্ষা শেষ হতে যাচ্ছে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা খুব ভালোভাবে এই পরীক্ষাগুলো দিয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষাগুলো দাও, সামনে অনেক ভালো করো। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফিজ।